যে প্রচেষ্টার মধ্যে এসছি, প্রচেষ্টা কোচিং, সেই প্রচেষ্টা মধু স্যারের মাধ্যমে যেন সুদূর প্রসারী হয়, সেটা অবশ্যই আমাদের মনস্কামনা থাকবে। শিক্ষাক্ষেত্রে বলতে গেলে প্রথমেই আমাদের এলাকার কথা বলতে হয়। শিক্ষার ক্ষেত্রে এক সময় আমাদের এলাকা কিন্তু অনেকটা পিছিয়ে ছিল। এখন কিন্তু শিক্ষার হার 90+, তার বেশি হবে, 99 হবে হয়তো, কিন্তু প্রকৃত শিক্ষা যেটা, সেটা হয়তো এখনো আমাদের এলাকাবাসী বাড়ি বাড়িতে পৌঁছে যায়নি। সেটা অনেকটা চেষ্টা করেছেন আমাদের এখানে দুইজন শিক্ষার কাণ্ডারি, রহিম স্যার ও তারিক স্যার। তাদের প্রতিনিয়ত প্রত্যেকটা ছাত্রছাত্রীর বাড়িতে যেভাবে যোগাযোগ করে শিক্ষা আলো পৌঁছে দিয়েছেন এবং প্রকৃত শিক্ষা পাওয়ার জন্য যে সকল ব্যবস্থা নেওয়া উচিত সেগুলো তারা নিয়েছেন। আমি নিজে দেখেছি রহিম স্যারকে, তারিক স্যারকে। আমাদের যেহেতু এই এলাকাটা অর্থনৈতিক দিক দিয়ে একটু পিছিয়ে আছে, তারা কিন্তু অনেককেই বিনা পারিশ্রমিক পড়িয়েছেন এবং তাদের পড়াটা মানে পড়ানোটা অ্যাকচুয়ালি সেটা যেন ঠিক জায়গায় পৌঁছায়, তার জন্য অনেক বাড়িতে আমি রহিম স্যারকেও দেখেছি ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিতে যে পড়াশোনা করছে কিনা। আমি তারিক স্যারকেও দেখেছি। কিন্তু এখন যে জেনারেশনটা এসছে সেখানে শিক্ষার গুরুত্বটা অনেকটা ভুলে বসেছে। তারা কিন্তু মোবাইল থেকে বের হতে পারছে না। আজ তারা হয়তো যতটা জেগে থাকে তার 80% সময় মোবাইলের মধ্যে ব্যতিব্যস্ত হয়ে থাকে। আমাদের টাইমে আমরা কিন্তু বইয়ের মধ্যে পড়েছিলাম। আমরা মনে আছে, আমরা তিনজনই আছি এখানে শিক্ষক হিসাবে, সঙ্গে আমাদের ছাত্র এখন শিক্ষক মধু 10 থেকে 12 ঘন্টা পড়তাম। আজ কিন্তু আজকাল যে জেনারেশনের ছেলেমেয়েরা তারা কিন্তু মোবাইলের মধ্যে 10-12 ঘন্টা কাটায়। হয়তো তারা অন্যান্য শিক্ষায় শিক্ষিত হয়ে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের চেয়েও বেশি, কিন্তু পড়াশোনাটা ঠিকঠাক হচ্ছে না। প্রকৃত শিক্ষক কী করে আসবে? টেকনোলজি জানলেই কি প্রকৃত শিক্ষা আসবে? প্রকৃত মানুষ আসবে? রবীন্দ্রনাথ বলেছিলেন, মানুষ জন্মায় ঘরে ঘরে, মনুষ্যত্ব জন্মায় খুব কম ঘরে। আজ কিন্তু শিক্ষার ক্ষেত্রেও তাই। আজ কিন্তু বাড়ি বাড়ি শিক্ষা পৌঁছে যায়। তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী অনেকগুলো প্রকল্প নিয়েছেন। সেই প্রকল্প আমাদের কন্যাশ্রী, রূপশ্রী এবং ঐক্যশ্রী, এই যুবশ্রী, সবুজ সাথী, এই সকলের মাধ্যমে শিক্ষার হারটা বেড়েছে। এক সময় ড্রপ আউটের সংখ্যা বিশাল সংখ্যায় পড়ে গেছে, মানে ম্যাক্সিমাম হয়ে গেছিল। সেখান থেকে কিন্তু এই জনমোহনী কাজগুলো করেছেন বলে আজ কিন্তু শিক্ষার হারটা অনেকটা বেড়ে গেছে। কিন্তু এত সকল প্রকল্প এবং উদ্যোগ নেওয়া সত্ত্বেও প্রকৃত শিক্ষার আজ কিন্তু অভাব দেখা দিয়েছে। তাই আমাদের শিক্ষক বিন্দুদের সঙ্গে ছাত্রছাত্রীদের মা বাবা যারা আছে বা গার্জেন যারা আছেন, তাদেরকে আমি অনুরোধ করব, দয়া করে বাচ্চারা কি করছে না করছে মোবাইল দিয়ে একটু খেয়াল রাখুন। এটা যদি খেয়াল রাখতে পারেন, আপনাদের বাচ্চারা আগামী দিনে হয়তো হতে পারে তারিক স্যার, রহিম স্যার কিংবা মধু স্যারের মতো, কিংবা তাদের চেয়ে অনেকটা এগিয়ে। আজ কিন্তু এনাদের শিক্ষকতায় অনেকেই কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং শিক্ষক বা অন্যান্য ক্ষেত্রে বিশেষ নজির রেখেছেন। একটাই কারণ, তাদের মধ্যে ছিল আন্তরিকতা, একাগ্রতা, ধৈর্য। আজ কিন্তু ছাত্রদের এইসব অভাব দেখা দিয়েছে। তার জন্যই দেখবেন ক্লাস 10 পার হওয়ার পরেই বিভিন্ন রকম কর্মসূচিতে ঢুকে যায়। কর্মসূচি মিনস কর্মসূচি ভালো কর্মসূচি নয়, অর্থনৈতিক কর্মসূচি। অর্থাৎ ইনকাম করার কথা ভাবেন। কেন? আমাদের মোবাইলের রিচার্জ করতে হবে, 1, 2 ভালো মোবাইল কিনবো, আইফোন বা আরও কিছু আছে, অনেক কিছু নামটা আমরা জানা নেই আমার।
তো এইগুলোর প্রতি এত বেশি উৎসাহী হয়ে যাচ্ছে, এত কম্পিটিশান চলছে এদের মধ্যে যে শিক্ষার কম্পিটিশানটা ভুলে যাচ্ছে, এইগুলোর কম্পিটিশানটা বেড়ে যাচ্ছে। তার ফলস্বরূপ কী হচ্ছে যে প্রকৃত শিক্ষার অভাব দেখা দিচ্ছে। কিন্তু আপনারা বলবেন এত আইপিএস অফিসার আইএএস অফিসার কী করে হচ্ছে? একটা শ্রেণী বুঝতে পেরেছে আগে ক্যারিয়ার, তারপরে এসব তারা কিন্তু সব কিছু ভুলে গিয়ে মোবাইল থেকে দূরে থেকে তারা কিন্তু শিক্ষাটা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন নাম করা কোচিং সেন্টারগুলো কিন্তু অনেকটা সাকসেসফুল হচ্ছে এই কারণেই। কিন্তু আমরা অনেকটা পিছিয়ে পড়া অর্থনৈতিক দিক দিয়ে। এখানে একসময় ইংলিশ মিডিয়ামে পড়ার মতো ক্ষমতা অনেকেরই ছিল না, কিন্তু আমাদের একটা স্কুল আছে সেন্ট অ্যান্ড্রুজ পাবলিক স্কুল, আমার বন্ধুর স্কুল। ওই স্কুলের মাধ্যমে মানে ওই স্কুলের চেয়ারম্যান দীপায়ন চক্রবর্তী অনেকেই কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ার যে ইচ্ছা বা স্বাদ সেটা কিন্তু পূরণ করিয়েছেন। আজ কিন্তু মনের কাছে অনেক ছাত্রছাত্রী দেখে শোনা যায় যে আমি খুশি হই যে কি আমাদের এলাকার বাচ্চারা কিন্তু আজ ইংলিশ মিডিয়ামে পড়ার যে স্বপ্ন তারা কিন্তু দেখতে পাচ্ছে। একসময় কিন্তু বাংলা মিডিয়ামে পড়তে যেত। আমি এতে কিন্তু বাংলা মিডিয়ামকে ছোটো করছি না, কেন আমরা এখানে তিনজন বসে আছি, তিনজনই কিন্তু বাংলা মিডিয়াম, ইনক্লুডিং মধু স্যার। তো বাংলা মিডিয়াম একসময় পড়াশোনা হতো, কিন্তু অ্যাকচুয়ালি এখন কেমন কী হচ্ছে না হচ্ছে আমার চেয়ে ভালো রহিম স্যার বলবে, কেন উনি একটা স্কুলের টিচার। আর বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম যে ডিফারেন্সটা তৈরি হচ্ছে সেটা একটাই কারণে, ওখানে কিন্তু অনেকটা প্রফেশনাল মানে ইংলিশ মিডিয়ামগুলো তারা কিন্তু বেসিক জিনিসটা শেখায়। আজ যখন মধু স্যারকে শুনলাম যে প্রচেষ্টার মাধ্যমে প্রথমে উনি বেসিক যে নলেজ সেটা প্রোভাইড করবেন, তখন বুঝতে পেরেছি এই ইচ্ছাটা যদি সত্যিই ও সার্থক, আশা করি ও করবে, কেননা ও প্রথম থেকেই জেদি, যেটা মনের মধ্যে জেদ করে না সেটা করে ছাড়ে, অনেক কিছুতেই ও সাকসেসফুল হয়েছে। এর জন্যই আমার আন্তরিক শুভেচ্ছা রইল যেন ও প্রত্যেকটা ছাত্রছাত্রীকে, যে আজকে বাচ্চাদের দেখলাম যে ইংলিশে কথা বলছে, খুব ভালো লাগলো যে আমাদের এলাকাও কিন্তু আস্তে আস্তে স্বপ্ন দেখতে শিখেছে যে আমরাও ইংলিশে কথা বলতে পারি। এই ইংলিশে কথা বলতে পারা শুধু ইংলিশ মিডিয়াম না, বাংলা মিডিয়ামের মাধ্যমে হতে পারে। যদি মধু স্যারের মতো বা আমাদের রহিম স্যারের মতো বা তারিক স্যারের মতো স্যারেরা যদি ঐক্যবদ্ধভাবে এই সকল বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দেয় এবং কিছু দিশা দেখিয়ে দেয়, তারা কিন্তু আস্তে আস্তে আগামী দিনে ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতিযোগিতা করা বা কম্পিটিশান করতে পিছু পা হবে না। কেন আমরা জানি যে বাংলা মিডিয়ামে কিন্তু আসল শিক্ষাটা হয়। গ্রামাটিক্যাল ব্যাপারটা যেহেতু প্রত্যেকটা মিডিয়াম, আমাদের হিন্দি মিডিয়াম, বাংলা মিডিয়াম, উর্দু মিডিয়াম, ইংলিশ মিডিয়াম সব মিডিয়ামের ছাত্রছাত্রীকে পড়িয়েছি আমরা তিনজনই, এখন মধু স্যারও পড়াচ্ছে। তো আমরা জানি যে বাংলা মিডিয়ামের গ্রামাটিক্যাল যে ব্যাপারটা খুব ভালো নলেজ থাকে ছাত্রছাত্রীদের, কিন্তু কথা বলতে পারে না। আজ সেই সকল ছাত্রছাত্রী যদি কথা বলতে পারে, তার যে উদ্যোগ প্রচেষ্টার মাধ্যমে মধু স্যার তার আমি আশা করি যে এটা করুক, হ্যাঁ, এটা করে ও যেন ফলপ্রসূ হোক এবং তার যে প্রচেষ্টা সত্যিই ফলপ্রসূ হোক, এই আশা রেখে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।